আপনি ভাবছেন ওরা মাজার করতো তাই ওদের এই বিপদ হচ্ছে, আমি বলবো উনি অধ্যাপনা করতেন তাই এই বিপদ হচ্ছে, আমি বলবো উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কোনোদিন মসজিদে দেখি নাই তাই এই বিপদ হচ্ছে, আরেকজন বলবে উনি নাটক করতেন তাই এই বিপদ হচ্ছে। কদিন আগে দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকী, মানে তিনি বলেছেন এই যে সব রবীন্দ্রনাথ নজরুল এই ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মূল স্টার হবেন হচ্ছে লালন ফকির আর আয়ুব বাচ্চু। এখন লালন ফকিরের মাজার নিয়েও তো বাংলাদেশে এই যে পন্থী যারা মাজার বিরোধী পন্থী তাদের চরম আপত্তি আছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এমন এক আজব শাসন তৈরি করেছেন, মবের শাসন বা প্রেসার গ্রুপের শাসন, যে বলা মুশকিল। এই আজব ন্যায়হীন বিচারহীন যেমন ইচ্ছে তেমন করার দেশে মব যে লাশ উঠিয়ে নিয়ে পিটিয়ে পুড়িয়ে মারলো, মানে মারলো বলা তো ঠিক হচ্ছে না, এরই মধ্যে সেটি মৃতদেহই বটে, একটা মৃতদেহকে কবর থেকে তুলে এনে পাগলের মতো পেটালো, তারপর মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দিল, মানে এবং এই ঘটনার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। আপনি নিশ্চয়ই ভাবছেন এর চেয়ে নিচে আর বাংলাদেশ নামতে পারবে না, এটাই ফাইনাল খেলা। আমার আসলে এখন এটাই সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে আমি প্রতিদিন আরো নিচে আমাদেরকে নামতে দেখে দেখে বুঝতে পারি না যে ডক্টর ইউনূস সরকারের কি এটাই ফাইনাল খেলা নাকি আরো অনেক অনেক খেলা বাকি আছে। দেখেন সেই 2024-এর জুলাই থেকে যখন বিপ্লবের নামে পিটিয়ে মারা শুরু হলো তখন থেকে এই পর্যন্ত বাংলাদেশে গণপিটুনিতে মানে বিপুল পরিমাণ মানুষ নিহত হলো। মানবাধিকার সংগঠনগুলো বলছে যে রেকর্ড পরিমাণ মানুষকে প্রতিদিন গণপিটুনিতে মারা হচ্ছে। বুঝতেই পারছেন ইউনূস সরকারের আমলে মানবাধিকার সংস্থাগুলো প্রায় নেই বললে চলে। সেই মানবাধিকার সংস্থাগুলো পত্রিকা থেকে যে খবর পাচ্ছে, মানে যেগুলো রিপোর্টেড হচ্ছে, তাতেই তারা বলছে পিটিএ মারার সংখ্যা মানে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পিটিএ মেরেছে, একজন ভাত খেতে গিয়েছিল তারপর, কিন্তু আমরা ভেবেছি বিপ্লবোত্তর পরবর্তী সময়ে এমন হতেই পারে, মানে আমাদেরকে টেলিভিশন টক শোতে জ্ঞানী বিদ্বজ্জনরা এসে সব বলছেন যে যেই আওয়ামে জাহিলিয়া নাকি ছিল বাংলাদেশে, মানে যে দুঃশাসন যে অন্ধকার যুগ চলেছিল আওয়ামী আমলে, আয়ামে জাহেলিয়ার আদলে তারা বলছেন আওয়ামে জাহেলিয়া, কাজেই এই জাহেলিয়া পার হয়ে যখন সুশাসনের সূচনা হবে তখন নাকি এমন ঘটতেই পারে। এমন বলতে বলতে আমাদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে যে এখন বিভিন্ন সময় বিভিন্ন শহরে একেবারে রাস্তার পারে কুপিয়ে পিটিয়ে মারা হচ্ছে, এবং আমরা দেখছি একজন ব্যক্তি কোপাচ্ছেন, হাত মানে পড়ে আছে, ওই ব্যক্তিটি তখনও বেঁচে আছেন কিন্তু তাকে কোপানো হচ্ছে। আমরা ভাবছি বিপ্লব পরবর্তীতে এক জাহিলিয়া থেকে মুক্তি পেতে যে সুশাসনের বাংলাদেশ শুরু হয়েছে তাতে নিশ্চয়ই এমনটাই স্বাভাবিক। তার মানে পিটিয়ে মারা স্বাভাবিক করে ফেলা হয়েছে, কুপিয়ে মারা স্বাভাবিক করে ফেলা হয়েছে। দেখেন কত কিছুকে আমরা গত 1 বছরের মতো সময়ে বা তার কিছু বেশি সময় ধরে একেবারে স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছি। এখন দেখেন এমন এক চমৎকৃত করার মতো ঘটনা ঘটলো বাংলাদেশে যে সারা পৃথিবী চমকে উঠেছে। মানে আমার তো মনে হয় বাংলাদেশে যারা বাস করেন তাদের সবার আত্মা চমকে ওঠার কথা যে রীতিমতো ঈমান আকিদা রক্ষা কমিটি গিয়ে গোয়ালন্দে এক পীরের মাজারে, নুরা পাগলা তার নাম, তার সেই নুরাল পাগলার দরবারে গিয়ে দরবার ভাঙচুর করেছে, দরবারে আগুন দিয়েছে, পিটিয়েছে, একজন পরে মারাও গেছেন তাদের পিটুনি খেয়ে। তো সেসব স্বাভাবিক যা ঘটনা সেগুলো সব করেছেন। এরপর নতুন চমক তারা হাজির করেছেন। নতুন চমকটা কি? নতুন চমকটা হচ্ছে নুরাল পাগলার দরবারে সেই নুরাল পাগলার কবর, সেই কবর নাকি বিধি অনুযায়ী হয় না, একটু উঁচু জায়গায় হয়েছে, কাজেই তারা সেই কবর থেকে লাশ উঠিয়ে এনেছেন। এবং আমি যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে সেই ভিডিও দেখা সম্ভব হয় নাই, আমি ভিডিওর বিবরণে পড়লাম এরপরে সেই লাশ তারা পিটিয়ে তারপর মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এখন দেখেন আপনি বলবেন প্রশাসন কি করছিল, সরকার কি করছিল, পুলিশ সেনাবাহিনী কি করছিল, একেবারে মানে 24-এর যে মহান মুক্তিযুদ্ধ, 2024-এর যে মহান বিপ্লব, আমি দুঃখিত, যে মহান গণ অভ্যুত্থান বিপ্লব যা নামে আপনারা অভিহিত করেন, 2024-এর যে মহান বিপ্লব, সেই একেবারে তার অনুসরণে, একেবারে কপি পেস্ট তার অনুসরণে কিন্তু বিপ্লবটিকে সাজিয়ে নিয়েছিলেন গোয়ালন্দের সেই ঈমান আকিদা রক্ষা কমিটি। তারা তৌহিদি জনতা হিসেবে গেছেন, তাদের আবার একটা কমিটি আছে, আমি পত্রিকায় পড়ছি, প্রথম আলোতে, বিবিসিতে, যে তারা
বিবিসি লিখেছে যে ইমান আকিদা রক্ষা কমিটির নামে একটা কমিটি, তারা সেখানে গিয়েছেন, গিয়েই তারা কি করেছেন, তারা গিয়েই পুলিশের ওপর হামলা করেছেন। 10-15 জন পুলিশ আহত হয়ে গেছেন। পুলিশের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে আগুন দিয়ে দিয়েছেন। দেখেন, একদম 2024-এর বিপ্লব থেকে কপি বুক শেখা। এবং তারপর পুলিশ ততক্ষণে, তার মানে পুলিশে আগুন, পুলিশ আহত, তারপর তারা এই কর্মসূচির নাম ঘোষণা করেছেন মার্চ ফর গোয়ালন্দ। দেখেন, একদম মার্চ টু ঢাকা কর্মসূচির আদলে 5ই আগস্টের তারা কর্মসূচি ঘোষণা করেছেন মার্চ ফর গোয়ালন্দ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছিল যে আলোচনার মাধ্যমে কোনো সমাধান করা যায় কিনা, এবং প্রশাসন বিবিসিকে বলেছেন যে তারা আলোচনার মাধ্যমে মানে এরকম কয়েক দফা আলোচনায়ও বসিয়েছেন, শুক্রবারেও আলোচনায় বসবার কথা, এবং আলোচনার সময় তাদের মূল আপত্তি হচ্ছে গিয়ে এই দরবার শরীফই থাকতে পারবে না। তো বাংলাদেশে এই দরবার শরীফ নিয়ে আপত্তি, মাজার ভাঙচুর কিন্তু 5ই আগস্টের পর থেকেই হচ্ছে, এবং মাজারের বিরোধিতার যে আকিদা বা মাজারের বিরোধিতা কিন্তু বাংলাদেশে এটা একটা ঐতিহাসিক বিষয়, এটা ছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর থেকে এটা ভীষণভাবে বেড়ে গেছে, কারণ মাজারের যারা বিরোধী তারা বলেন যে এটা হচ্ছে একেবারেই একটা পৌত্তলিকতা। কারণ মাজারে একজন পীর থাকেন, মাজারে একজন ব্যক্তিকে সকলে দর্শন করতে আসেন, সেই ব্যক্তির একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে ধরে নিয়ে তিনি মারা গেলে তার কবরে সবাই দোয়া প্রার্থনা করতে আসেন। এই পুরো ব্যাপারটিকে পৌত্তলিকতা হিসেবে দেখেন বাংলাদেশের একটা বিরাট অংশ, এবং সে কারণে এই মাজার বিরোধিতার বিষয়টা কিন্তু সব সময় ছিল। কিন্তু 2024-এর 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে যে সহনশীলতার সমাজ গঠন করেছেন, যে আইনের শাসন গঠন করেছেন, যে আইনের শাসন কায়েম করেছেন, মানে জাহেলিয়ার তো অবসান ঘটে গেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছেন সেটা টিভিতে, কাজে আপনাকে আমাকে তো বিশ্বাস করতেই হবে। যা করেছেন তাতে যেমন মেয়েদের ফুটবল খেলা নিষেধ, তাতে যেমন শুটিং হচ্ছে উত্তরায়, সেই শুটিং বাড়ি বন্ধ করতে হবে, তাতে যেমন গান, যাত্রাপালা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো কিছুতে যে কেউ গিয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। সে কারণে যেমন বাংলাদেশের অভিনেত্রীরা এখন ঢাকার বাইরে গিয়ে কোনো এমনকি একটা দোকানও উদ্বোধন করতে পারছেন না, যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানেই একটা দল দাঁড়িয়ে যাচ্ছেন যারা গিয়ে বলছেন তারা তৌহিদি জনতা এবং তারা এটা হতে দেবেন না। এই তো চলছে সেই 5ই আগস্টের পর থেকে। আর আরেকটা বিষয় একেবারে সুস্পষ্টভাবে হয়েছে, সেটা হচ্ছে মাজারে হামলা। মাজারে সারা দেশে মানে কয়েকশো মাজারে কিন্তু ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমও তো ভীষণ স্বাধীন, কাজেই এই তৌহিদি জনতাও দেখেছে যে শুধু মাজারে হামলা করে আগুন দিয়ে তারা যে আকিদা বা ধর্ম পালনের যে বিধি প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে, সেটার যথেষ্ট প্রচারণা পাওয়া যাচ্ছে না। কারণ মানে আরো কোনো চমক যদি হাজির না করেন তাহলে আসলে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, মানে গণপিটুনিতে মারা, কুপিয়ে মেরে ফেলা, এগুলো তো কোনো ঘটনায় পরিণত হচ্ছে না আর বাংলাদেশে, মানে 1 বছর পরে। মানে এবং 1 বছরের মধ্যেও তারা দেখেছেন যে হিন্দুদের মন্দিরে হামলা করলে তবু ওই যে যা একটু কথা হয় বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হয় সব মিছে কথা, হিন্দুরা সব খুব ভালো আছে, সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে, আর একটু ভারত বারবার শুধু মনে করায় যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বললেই অন্তর্বর্তীকালীন সরকার সহ সবাই বুঝে নেন যে হিন্দুদের উপর হামলার কথা হচ্ছে, এবং সেটা অস্বীকার করলেই খেলা শেষ হয়ে যায়। মাজারে হামলার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর থেকেই ঘটছে, কিন্তু এই বিষয়টি এক রকমের যেন কোনো ঘটনাই নয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, এবং এক রকমের এর ফলে এটাও সুস্পষ্ট করার চেষ্টা হচ্ছিল, এটাও প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছিল যে মাজারে যা চলছে তা তো অপকর্মই বটে, কাজে এগুলোর ওপর এ ধরনের ব্যবস্থা নেওয়া একদম ঠিক আছে। এই ধারাবাহিকতাতেই এবার দেখেন মার্চ ফর গোয়ালন্দ আয়োজন করে এই তৌহিদি জনতা গোয়ালন্দের এই মাজারে গিয়ে উপস্থিত হয়েছেন এবং একটা লাশ তুলে নিয়ে পিটিয়ে পুড়িয়ে মানে শেষ করেছেন। তো এটাকে কি ফাইনাল খেলা বলা যাবে? আমার মনে হয় এটাকে ফাইনাল খেলা বলার সুযোগ নাই। কদিন আগে দেখলাম মানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিপ্লবী শিক্ষক নেটওয়ার্কের শিক্ষক, যিনি মানে অত্যন্ত নীতিবাগী হিসেবে সারা বাংলাদেশ জুড়ে পরিচিতি পেয়েছেন, সামিনা লুৎফা, অধ্যাপক সামিনা লুৎফা, তিনি দেখলাম প্রথম আলো না কোথায় গিয়ে বলেছেন যে ডক্টর ইউনূসের সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যত খারাপ, এমন খারাপ আমি জীবনেও দেখি নাই, আমাদের প্রতিদিন জান হাতে নিয়ে বের হতে হচ্ছে। কিন্তু আমার তো এখন মনে হয় যে সামিনা লুৎফাদের ভাবার সময় এসেছে যে জানটা চলে গেলে
তারপর কি হবে, মানে লাশ যে কবরে ঢুকবে সেই কবরটা নিরাপদ থাকবে কিনা। কারণ যেই মানে আকিদা রক্ষা কমিটি শুরু হয়েছে, সেখানে ধরেন কেউ একজন কোনো নারী কিভাবে কোন পোশাক পরছেন, কিভাবে জীবনযাপন করছেন, কোনো পুরুষ নিয়মিত ঘোষণা দিয়ে ধর্ম পালন করছেন কিনা, তিনি নাট্যচর্চা করছেন কিনা, তিনি গান গাচ্ছেন কিনা, তিনি গান শুনছেন কিনা, তিনি আসলে ফুটবল খেলতে তার মেয়েকে পাঠাচ্ছেন কিনা, তারা কোন পোশাক পরছেন, কিভাবে জীবনযাপন করছেন, কোন বিধিতে কোন মতে ধর্ম মানছেন, কিভাবে ধর্ম ব্যাখ্যা করছেন, এই সব কিছুর ব্যাখ্যা অনুসারে তো যে কারো কবরে এখন হামলা হতে পারে। মানে যেই বিদ্বজ্জন, বিরাট বিদ্বান বাংলাদেশের, যিনি ওই যে আইয়ামে জাহিলিয়াতের আদলে আওয়ামে জাহিলিয়ার কথা বলেছেন, আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ তাদের এসব বড়ি আর গিলছেন না। তারা একেবারে বুঝতে পারছেন জাহিলিয়া মানে চরম অন্ধকার যুগ, চরম দুঃশাসনের যুগ, চরম কুসংস্কারের যুগ বাংলাদেশে কোনটাকে চিহ্নিত করা হবে। কাজেই তারা জাহিলিয়াকে যা হিসেবেই চিহ্নিত করুক না কেন, যে সময়টাকেই চিহ্নিত করুন না কেন, বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন কোনটা জাহিলিয়া। এবং সেই বিদ্বজ্জন, সেই অধ্যাপকের জীবনযাপন নিয়েও তো এখন প্রশ্ন উঠতে পারে। মানে যারা এই বিষয়গুলোকে মানে চাঙা করে তুলতে, এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং এগুলোকে আশকারা দিয়েছেন, তারা দেশটাকে কোথায় নিয়ে গেছেন যে বাংলাদেশটায় এখন একজন ব্যক্তি মানে তিনি ধর্ম তার অনুসরণে মেনেছেন কিনা, মানে তিনি যেই বিধিকে অনুমোদন দেন সেই বিধি অনুযায়ী মেনেছেন কিনা, সেটা বিচার করে একজন ব্যক্তির কে কবর থেকে লাশ উঠিয়ে এনে তাকে পুড়িয়ে দেওয়া যাচ্ছে। মানে এই অবস্থাটি থেকে কি মুক্তির সহজে কোনো উপায় আছে? মানে আপনি ভাবছেন ওরা মাজার করতো তাই ওদের এই বিপদ হচ্ছে, আমি বলবো উনি অধ্যাপনা করতেন তাই এই বিপদ হচ্ছে, আমি বলবো উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না কোনোদিন মসজিদে দেখি নাই তাই এই বিপদ হচ্ছে, আরেকজন বলবে উনি নাটক করতেন তাই এই বিপদ হচ্ছে। কদিন আগে দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকী, মানে তিনি বলেছেন এই যে সব রবীন্দ্রনাথ নজরুল এই ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মূল স্টার হবেন হচ্ছে লালন ফকির আর আয়ুব বাচ্চু। এখন লালন ফকিরের মাজার নিয়েও তো বাংলাদেশে এই যে পন্থী, যারা মাজার বিরোধী পন্থী, তাদের চরম আপত্তি আছে যে লালন ফকিরের মাজারে গান হয়, কবর ঘিরে সবাই বসে গান গায়, বাউলেরা দিনের পর দিন তাদের নানা রকম সাধনা করেন, তো এই নিয়ে তো চরম আপত্তি আছে। মোস্তফা সরোয়ার ফারুকী পারবেন লালনের মাজারটা রক্ষা করতে? উনি নিশ্চিত? এই যে আয়ুব বাচ্চু গান করবেন, তো কনসার্ট আয়োজন করতে পারবেন মোস্তফা সরোয়ার ফারুকী সারা বাংলাদেশ জুড়ে এখন বা 3 মাস পরে বা তার এই পুরো সময়টায় তিনি করতে পেরেছেন? ঢাকায় শিল্পকলা একাডেমির মধ্যে বিরাট মঞ্চ বেঁধে নিজেরাই বসেছেন, নিজেরাই দেখেছেন। মানে সারা বাংলাদেশে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা তার পক্ষে এখন সম্ভব? সেটা লালন ফকিরের গানই উনি করাক না, দেখতাম যে তিনি করাতে পারেন কিনা। তিনি শেষ পর্যন্ত বাংলাদেশে লালন ফকিরের মাজারটা রক্ষা করতে পারবেন? তিনি আয়ুব বাচ্চুর গান মানে কনসার্টে হবে, বাজবে, এটা নিশ্চিত করতে পারবেন? এই ভণ্ডামিগুলো আসলে এখন প্রকাশ্য হয়ে পড়ছে ইউনূস সরকারের আমলে। ডক্টর ইউনূস বলেছেন তার সরকার নিন্দা জানিয়েছে, ঘটনা ঘটে যাওয়ার পর ভীষণ নিন্দা জানিয়েছে, বলেছে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই ঘটনা নাকি বাংলাদেশের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত। কিভাবে? মানে এই আমাদের মূল্যবোধ তো পিটিয়ে মারা, কুপিয়ে মারা। আমাদের আইন যদি বলে কিছু থাকতো তাহলে তো জুলাই আন্দোলনে যেই পুলিশ সদস্যদেরকে পিটিয়ে কুপিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তাদেরকেও চিহ্নিত করা হতো, তা তো করা হয় নাই। গত 1 বছরের বেশি সময়ে যারা প্রকাশ্যে ভিডিওতে বাড়ি পুড়িয়েছে, বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে কুপিয়েছে, খুন করেছে, তাদেরকে কি ধরা হয়েছে? রূপলাল আর প্রদীপ নামের দুজনকে যে কদিন আগে কুপিয়ে মারা হলো, পিটিয়ে মারা হলো, তাদের কি একজনকেও আপনারা গ্রেফতার করতে পেরেছেন? একটা ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজ, এটা সভ্য সমাজ, মবের সমাজ, প্রেসার গ্রুপের সমাজ, সভ্য সমাজ? ডক্টর ইউনূস, আপনি যে কাকে বোকা বানাতে চাচ্ছেন আর কাকে খুশি করতে চাইছেন সেটা বলা মুশকিল। তবে এই সমাজে আপনি যে কবে আবার সভ্যতা ফিরিয়ে আনতে পারবেন সে প্রশ্ন আপনার কাছে রাখতেই হয়। ডক্টর ইউনূস অবশ্য দায়িত্ব আমাদেরকে দিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন দেশের সব নাগরিককে ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধভাবে ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সচেষ্ট থাকতে হবে। মানে আমি প্রতিদিন যানটা হাতে করে বের হব,
তারপর আমাকে পিটিয়ে মারবে, কুপিয়ে মারবে, আমি কবরে চলে যাব লাশ হিসাবে, তারপর আমার লাশ তুলে কেউ যাতে না পোড়ায় না পিটায় সেটার জন্য আমি ঐক্যবদ্ধভাবে মানে প্রতিরোধ গড়ে তুলব। ডক্টর ইউনূস, আপনি বোধহয় বুঝতে পারছেন না, পুরো সমাজটাকে আপনি কোটি কোটি জিন্দা লাশের সমাজে পরিণত করেছেন। সেই জিন্দা লাশের সমাজে আপনি যাকে ইচ্ছা পিটিয়ে মারেন, পুড়িয়ে মারেন, কবরে দেন, কবর থেকে আবার তোলেন, তুলে লাশ পোড়ান। আপনার রাজত্ব, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন।